বন্ধুরা, আমি শ্রেয়সী। বয়স প্রায় 23 বছর। আমি বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন আর 1 ভাই। আমি সবার বড়। তারপর আমার ছোট ভাই আর বাকি 2 বোন। আমার বাবা একজন ব্যবসায়ী। আমরা বেশ সচ্ছল পরিবারের সদস্য, তাই চাওয়ার আগেই সবকিছু পেয়েছি। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর হলো, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। এটাই শুধু আমার জীবনের একটি অপূর্ণতা। আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো, তবে দুঃখের বিষয়, বিয়ের 4 মাস পরেই আমার স্বামীর ছুটি শেষ হয়ে যাওয়ায় তাকে আবার খাতড়া নগর ফিরে যেতে হলো। আর তারপর থেকেই শুরু হলো আমার নতুন জীবনের এক ভিন্ন অধ্যায়। সবসময় মন খারাপ করে থাকতাম, কোনো কিছুতেই সময় কাটত না। স্বামী দিনেরাতে মিলে খুব বেশিবার ফোন দিতে পারত না। সারাক্ষণ এক অস্থিরতা আর বিষণ্ণতায় ডুবে থাকতাম। সারাদিন শ্বশুর শাশুড়ির দেখাশোনা, ঘর সংসার সামলানো, নিয়ম করে স্বামীর সাথে ফোনে কথা বলা আর মনের অস্বস্তি নিয়েই আমার জীবন চলছিল। এভাবে কিছু সময় পার হওয়ার পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুদর্শন তরুণ, হাসি আর কৌতুকের ছেলে। নিজের অজান্তেই তার সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠল। এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর সে অন্যদিকে। তার নাম অভিষেক। সে আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে। সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। অভিষেক খুব শান্ত প্রকৃতির ছেলে। বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম, তখন ভালোভাবে কথাও হয়নি। সে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল। পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো সময় দিতে পারেনি। ওদের বাড়ি উপনগরীর দিকে, তাই ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো ফল করার পর সে আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে থেকে পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে অভিষেক যে কলেজে ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 15 মিনিটের। প্রতিদিন সাইকেল চালিয়ে সে কলেজে যেত। আমাদের শ্বশুর বাড়িতে থাকার ঘর ছিল একটি, তবে অভিষেকের পড়াশোনার সুবিধার্থে বড় ঘরের পাশে একটি ছোট পড়ার ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। সেই ঘরটায় চেয়ার টেবিল সহ একটি ছোট খাট ছিল, তবে রাতে সে বড় ঘরের একটি কক্ষে থাকত। আমাদের বড় ঘরটায় 3টি কক্ষ ছিল। একটি কক্ষে আমি আর অন্যটিতে আমার শ্বশুর শাশুড়ি থাকতেন। মাঝখানের কক্ষটা অবশ্য খালি ছিল। অভিষেক আসার পর মাঝখানের কক্ষটায় একটি খাট বসানো হয় এবং সে সেখানেই থাকে। রাতে পড়া শেষ করে এসে মাঝের কক্ষে ঘুমায়। সে খুব মেধাবী। ইন্টারমিডিয়েট পরীক্ষায় সে ভালো ফল পেয়েছে। অভিষেক খুব কম কথা বলে। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা নানির সাথেও না। আর আমার দিকে তো ঠিকমতো তাকায় না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, তারা সারাক্ষণ ঘরের মধ্যেই থাকেন। শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো দেখতে পান না, আর শাশুড়ি খুব বেশি নড়াচড়া করতে পারেন না। সারাক্ষণ বিছানায় শুয়ে পান চিবান। শ্বশুর দিনের বেলায় মাঝে মাঝে বাইরে গেলেও শাশুড়িকে আমি আজ পর্যন্ত ঘরের বাইরে যেতে দেখিনি। যাই হোক, অভিষেক আমাদের বাড়িতে এসেছে 2 সপ্তাহ হলো, কিন্তু এখনো আমার সাথে ঠিকমতো কথা বলেনি। আমাকে খুব লাজুক মনে হয়। আমি আর অভিষেক একসাথে খাবার খাই। শ্বশুর শাশুড়ির খাবার তাদের কক্ষে দিয়ে আসি, আর আমি ও অভিষেক একসাথে খাবার খাই। অভিষেক বাড়িতে আসার পর আমি খুব সতর্ক থাকতাম, কারণ পড়া শেষ করে এসে সে কখন খাবার চাইবে সেই অপেক্ষায় থাকতাম। সে খুব পড়ুয়া ছাত্র ছিল। রাত 8:30টার আগে খেতে আসতো না। মাঝে মাঝে তো 9:30 পর্যন্ত পড়ত। আমি প্রায় ঘুমিয়ে যেতাম। সে তখন সামনের দরজায় আমাকে না ডেকে ঘরের বাম দিকের দরজায় এসে ডাকত। অর্থাৎ আমি যে কক্ষে ঘুমাতাম ঠিক সেই কক্ষের বাইরের দরজার দিকে এসে ডাকত। তখন আমি তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলতাম। একদিন সে অনেক রাত পর্যন্ত পড়ল। রাত প্রায় 11টা বা 12টা হবে। আমি তো ঘুমে অস্থির। সে এসে প্রায় 10-15 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। তাই উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালা থেকে আমাকে ইশারা দিল। আমি সাথে সাথে লাফিয়ে উঠলাম। তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য থালা বাসন গোছাতে চাইলে সে বলল, আমি ভাত খাবো না, তুমি শুয়ে পড়ো। আমি বললাম, কেন ভাত খাবে না? ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? সে বলল, না, তোমার চোখে অনেক ঘুম। এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দিই। আজ অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাবো। আমি বললাম, আমার কোনো অসুবিধা নেই, তোমার যতক্ষণ মন চায় পরে এসো। মাঝে মধ্যে চোখটা লেগে যায়, আর কি।
সে বলল, আমার জন্য তুমি শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরটায় ঘুমাবো। আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও দিও। ওই সময় তুমি আর আমিও খেয়ে নেব। আমি বললাম, সন্ধ্যাবেলায় খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে তো ক্ষুধা লাগবে। তখন কি খাবে? আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাইরের কেউ? তুমি তো আমাদের নিজের মানুষ। তোমার জন্য এইটুকু করতে পারবো না? সে বলল, ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। এই বিষয়ে সকালে তোমার সাথে আলাপ করব। এই বলে সে সোজা তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর আমিও আমার কক্ষে চলে আসলাম। তবে একটা বিষয় সত্যি, আজকে প্রথম সে আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি। এখন সকাল 9টা। অভিষেক এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল 8টার সময় ঘুম থেকে উঠে উঠানে হাঁটাচলা করে। তাকে কখনো সকালে পড়তে দেখিনি। তাকে ডাক দিতে হবে, কারণ তার 10টায় ক্লাস আছে। তাই তাকে ডাক দিলাম, অভিষেক, ওঠো। প্রায় 10টা বাজে, কলেজে যাবে না? সে বলল, কয়টা বাজে? 10টা। এই বলে সে লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট 10 মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক 2:30টার সময় কলেজ থেকে ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য 1:30টার দিকেও চলে আসে। পড়ার ঘরে বইখাতা রেখে হাত মুখ ধুতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। সে ঘরে এলো, তারপর আমরা দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না। শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। সে বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল, হ্যাঁ। শুধু এইটুকুই। খাবার খেয়ে সে তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল। সে অবশ্য দিনের বেলায় ওই ঘরেই ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল, অভিষেক ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরে গিয়ে তাকে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল আর আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ডাকছো কেন? আমি বললাম, না, কিছু না। সন্ধ্যা হয়ে গেল তো, তুমি এখনো ঘুমাচ্ছ? পড়তে বসবে না? সে বলল, সন্ধ্যা হয়ে গেছে নাকি? দেখি কয়টা বাজে। সে পড়ার টেবিলের উপর রাখা তার ফোনের সময় দেখে হাত মুখ ধোয়ার জন্য চলে গেল। আমি তার পড়ার ঘরটায় বসে রইলাম। হাত মুখ ধুয়ে সে আবার পড়ার ঘরে এল আর আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে কি করছো? রান্নার কাজ শেষ? আমি বললাম, সেই কখন। কেন? ক্ষুধা লেগেছে নাকি? সে বলল, আরে না, কি যে বল, এই সুন্দর সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। আমি বললাম, চা পাতা মনে হয় ঘরে নেই। কাল থেকে তোমাকে চা করে দেব। ঠিক আছে। সে বলল, ঠিক আছে, এখন যাও, আমি পড়তে বসব। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ো। আমি গেলাম। আমি বর ঘরে চলে আসলাম। এরপর প্রায় ঘণ্টাখানেক পর শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছিলেন, আমি পাশেই বসে আছি। হঠাৎ শ্বশুর বললেন, বৌমা, অভিষেক ঠিকমতো পড়ালেখা করে তো? তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। ও খুব ভালো ছেলে। তাকে পড়ার জন্য বলতে হয় না। সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। শ্বশুর বললেন, তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? আমি বললাম, তাকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমি সারাক্ষণই তার খেয়াল রাখছি। আর কাল সকালে ওর জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন। ও আজকে সন্ধ্যার সময় চা চেয়েছিল। আমি বলেছি, কাল থেকে দেব। শাশুড়ি বললেন, আমাদের বাড়িতে সবার চা খাওয়ার অভ্যাস। আমিও একবার তোমাকে বলবো বলেও ভুলে গেছি। তোমার শ্বশুরের আনার দরকার নেই। বাজার সদাই যা লাগে এখন থেকে অভিষেককে দিয়ে আনিয়ে নেবে। সকালে আমি ওকে বলে দেব। আর বৌমা, সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি অভিষেকের সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে। আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার কক্ষে গিয়ে ফোনে বাড়িতে মায়ের সাথে কথা বললাম। কথা বলতে বলতে রাত প্রায় 8:30 বেজে গেল। এবার দেখি অভিষেক কি করছে। আমি দরজা খুলে তার পড়ার ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যেতেই তার পড়ার শব্দ পেলাম। পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে গেলাম না, কারণ সে রাগ করতে পারে।
তাই বর ঘরে চলে আসলাম। রাত প্রায় 10:30টার উপরে, কিন্তু সে এখনো ঘরে আসছে না। আমি একা জেগে আছি। পড়ার ঘরে যে যাব তারও সাহস পাচ্ছি না, কারণ আমি রাতের বেলা একা ভয় পাই। তাই বাইরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম। অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু অভিষেক ঘরে আসছে না। পড়ার ঘরে না হয় ঘুমাবে, কিন্তু খেতে তো আসবে। আমার কিছু ভালো লাগছে না। কি করব ভেবে পাচ্ছি না। শ্বশুরকে ডাকবো নাকি ডাকবো না তাও বুঝতে পারছি না। এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় 11টা হয়ে গেল। এরপর আমি অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম তা জানি না। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা, অভিষেক ঘরে আসেনি? তিনি বললেন, না। কেন? কি হয়েছে? আমি বললাম, না কিছু না। ও কাল রাতে বর ঘরে আসেনি, পড়ার ঘরেই ঘুমিয়েছে। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি বললেন, কি বলো? ও পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? আমি বললাম, কি জানি, আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি। আমার মনে হয় ও আমাকে লজ্জা পায়। আচ্ছা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তার মায়ের মতোই। শাশুড়ি বললেন, ওকে ডাকো। সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক আদরত্ন করছো, তা তো আমি নিজেই দেখছি। তাহলে সে এমন করবে কেন? এটা তো ঠিক না। সে এখানে লেখাপড়া করবে, যখন যা লাগবে তোমাকে বলবে। তুমি না দিলে আমাদের বলবে। আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা। কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। কই অভিষেক, কই? দেখো ওকে। আমি বললাম, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। কদিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে। দেখি ও কি করছে, এখনো ঘুম থেকে কেন উঠছে না? 10টার উপরে বাজে, কলেজের সময় হয়ে যাচ্ছে। আবার আমি শাশুড়ির সাথে কথা বলে অভিষেকের পড়ার ঘরে গেলাম। এখনো দরজা বন্ধ, তার মানে ওর ঘুম ভাঙেনি। আমি দরজায় টোকা মেরে ওকে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো সাড়া নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু কোনো সাড়া নেই। ঘরটায় আবার কোনো জানালাও নেই যে ওকে জানালার পাশ থেকে ডাকব। পুরো ঘরটায় একটাই দরজা। যাই হোক, এবার জোরে জোরে দরজায় টোকা দিতে থাকলাম। প্রায় 15-20 মিনিট ডাকাডাকির পর সে দরজা দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম না ঘুমে এমন করছে নাকি অসুস্থ হয়ে পড়ল। আমি ঘরে গিয়ে ওর মাথায় হাত দিলাম। হাত দিতেই দেখি প্রচণ্ড জ্বর। শরীরটা যেন পুড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। দৌড়ে বর ঘরে এসে শাশুড়িকে বললাম। শাশুড়ি বললেন, তুমি ওকে ভেজা কাপড় দিয়ে মুছে দাও, আর কপালে জলের পট্টি দাও। আমি তার কথা অনুযায়ী জল নিয়ে ওকে ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর কপালে জলের পট্টি দিলাম। প্রায় আধা ঘন্টা ওর পাশে বসে রইলাম। এরপর আস্তে আস্তে সে চোখ খুলতে লাগল। আমি ওকে ধরে উঠিয়ে বসালাম। বসানোর পর সে আমাকে বলল, মামি, রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি ঘুমিয়ে গিয়েছিলে। তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো? তুমি অসুস্থ, কেন এই ঘরে ঘুমাবে? আমাকে জানালাতে জোরে টোকা দিতে। এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয় না। এভাবে কয়েক মিনিট কথা বলার পর সে উঠে দাঁড়ালো। তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল। এরপর সে হাত মুখ ধুয়ে বর ঘরে গেল। ওকে বর ঘরে যেতে দেখে আমিও বর ঘরে গেলাম। এসে তাকে নাস্তা দিলাম। নাস্তা করতে করতে তার জ্বর কিছুটা কমে গেল। সে আজ আর কলেজে গেল না, বাড়িতেই ঘোরাফেরা করছে। আমি রান্না করছি। হঠাৎ দেখি সে আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? সে বলল, না, ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো, সবার খেয়াল রাখো। সত্যি তুমি খুব ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি? আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের থেকে একটু দূরেই থাকি। আমি বললাম, কেন? মেয়েদের থেকে দূরে কেন? মেয়েরা কি বাঘনাক ভাল্লুক? সে বলল, আরে না, তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি বললাম, কলেজে আবার মেয়ে বন্ধু নেই তো? সে বলল, আরে না, আমাদের ক্লাসে একজন মেয়ে আছে, অযথাই গায়ে পড়ে কথা বলে। আমি বললাম, তাই নাকি? তা মেয়েটার নাম কি?
সে বলল, বিশ্বাস করো, আমি ওর নামও জানি না আর জানার ইচ্ছাও নেই। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না। আমি বললাম, তাহলে তো তুমি আমাকেও পছন্দ করো না, কারণ আমিও তো তোমার গায়ে পড়ে কথা বলি। সে বলল, তুমি কি বাইরের মানুষ নাকি? তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো। বলতে গেলে তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখতো না। তুমি সত্যি অনেক অনেক ভালো। আমি বললাম, হয়েছে, আর বাড়াতে হবে না। এবার যাও, আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও। তোমার অসুখের খবর জেনে গেছে। সে বলল, মাকে আবার জানালে কেন? আমি বললাম, আমি বলিনি, তোমার নানি বলেছে। সে বলল, নানি? এই নানিকে নিয়ে আর পারলাম না, সবকিছুতেই বেশি বোঝে। এই বলে সে আমার কক্ষে চলে গেল। আর আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম। গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর অভিষেক একসাথে খাবার খেলাম। দুপুরের খাবার শেষ করে সে পড়ার ঘরে চলে গেল। আমি থালা বাসন গুছিয়ে দেখি সে বর ঘরে নেই। আমি তার পড়ার ঘরে গিয়ে তাকে ডাক দিয়ে বললাম, এই ঘরে ঘুমানোর দরকার নেই। বর ঘরে আসো, আবার জ্বর আসতে পারে, তখন আর উঠে দাঁড়াতে পারবে না। সে তখন আমার কথা অমান্য করল না। আমার সাথে বর ঘরে এসে মাঝখানের কক্ষের খাটে বসে রইল। আমি তাকে বললাম, ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার কক্ষে গিয়ে ঘুমাও। আমি দুপুরে বেশি ঘুমাই না, তুমি যাও আমার কক্ষে গিয়ে ঘুমাও। তারপর সে আমার কথা অনুযায়ী আমার কক্ষে গিয়ে শুয়ে পড়ল। ওদিকে শাশুড়ি ডাকছেন, পান খাবে। চুনের কৌটা খুঁজে পাচ্ছি না। চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করলেন, অভিষেক কোথায়? আমি বললাম, ও আমার কক্ষে ঘুমাচ্ছে। পড়ার ঘরে শুয়েছিল, আমি নিয়ে এসেছি। আর মাঝের কক্ষটায় ঘুমাতে পছন্দ করে না, এজন্য আমি বলেছি আমার কক্ষে গিয়ে ঘুমাতে। শাশুড়ি বললেন, ভালোই করেছ। মাঝের কক্ষটা আসলে থাকার উপযুক্ত না। দেখো, ওকে বল এখন থেকে তোমার সাথেই ঘুমাতে। রাতে পড়া শেষ করে তোমার সাথেই ঘুমাবে। তুমি তো আর তাকে কম আদরত্ন করছো না, তোমার কথা না শুনে পারবে না। আমি বললাম, মনে হয় না যে সে আমার কক্ষে থাকবে, তবে আজকে আমার সাথে অনেক কথা বলেছে। এতদিন তো কথাই বলেনি। শাশুড়ি বললেন, বলেছিলাম না, কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে। আর তুমি তো ওর মায়ের থেকেও কম না। আমি বললাম, কি যে বলেন, ও আমাদের ছেলের মতোই। তাছাড়া ওর মামা ওকে অনেক ভালোবাসে, প্রতিদিনই ফোনে ওর খোঁজখবর নিয়ে। আর আমি কি ওকে যত্ন না করে পারি? তিনি বললেন, তোর মতো বুট পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে শাশুড়ি প্রায় কেঁদে দিলেন। এরপর আমি চলে আসলাম। আমার কক্ষে এসে দেখি সে ঘুমায়নি, মোবাইল হাতে নিয়ে আছে। তা দেখে আমি বললাম, এখন মোবাইল রাখো। রাতে জ্বরের জন্য ভালোমতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাও। সে বলল, তুমি ঘুমাবে না? আমি বললাম, না, আমি ঘুমাবো না। আর ঘুমালেও সমস্যা নেই, খাট তো আর ছোট নয়। সে বলল, কি বলো? আমি কারো সাথে ঘুমাই না, আমি একা একা ঘুমাতেই পছন্দ করি। তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না। ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না। আমি হেসে বললাম, হাত পা আর কোথায় যাবে? এই কক্ষ ছেড়ে তো আর অন্য কোথাও যাবে না। সে বলল, তুমি তো দারুণ কথা জানো, তুমি খুব মজার মানুষ, তোমার মনটাও অনেক ভালো। আমি বললাম, এত ভালো ভালো বলা লাগবে না, এবার ঘুমানোর চেষ্টা করো। তোমার অসুবিধা থাকলে আমি মাঝের কক্ষে গিয়ে ঘুমাই। সে বলল, না না, সমস্যা নেই, আমার চোখে এত ঘুম নেই। এখন তুমি সারাক্ষণ কাজ করো, তোমার এখন একটু বিশ্রাম দরকার। তুমি ঘুমাও, আমি সাইলেন্ট মোডে তোমার মোবাইলটা একটু গেম খেলি। আমি বললাম, আচ্ছা, তুমি তাই করো, আমি ঘণ্টাখানেক ঘুমাই। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সে নেই। ঘরের বাইরে গিয়ে দেখি উঠানে হাঁটছে। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। এর মধ্যে আমি রান্নাঘরে গিয়ে তার জন্য নুডলস বানালাম। সে নুডলস দেখে খুব খুশি। তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল। ঘণ্টাখানিক পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম আর বললাম, আজকে আর এত পড়ার দরকার নেই, শরীর ভালো হলে কাল থেকে আবার পড়া শুরু করবে। সে আমার কথা অনুযায়ী আমার সাথে চলে আসলো। রাতের খাবার খেয়ে ওঠার আগেই শাশুড়ি অভিষেককে ডাকলেন, অভিষেক, এদিকে একটু আয় তো।
অভিষেক বলল, আসছি নানি, কি হয়েছে? ডাকছো কেন? ওর নানি বললেন, ওই ছোট ঘরটা বানিয়েছি তোর পড়ার জন্য, থাকার জন্য না। মাঝের কক্ষে ঘুমাতে না পারলে তোর মামির কক্ষে ঘুমা। সে কি তোকে কম যত্ন করে? মুরব্বিদের কথা শুনতে হয়। শুধু লেখাপড়া করলে হয় না, আদব কায়দাও শিখতে হয়। সে বলল, ঠিক আছে, তুমি ঘুমাও। অভিষেক এরপর তার নানির সাথে কথা বলে যখন মাঝের কক্ষের দিকে গেল, ঠিক তখনই হঠাৎ ওর আবার জ্বর বেড়ে গেল। সে তখন আমাকে ডাকতে লাগল। আমি আমার কক্ষে ছিলাম। দৌড়ে গেলাম তার কাছে আর বললাম, কি হয়েছে? সে বলল, দেখো, আমার মনে হয় আবার জ্বর উঠেছে। আমি বললাম, ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। আমি শাশুড়িকে বললাম, অভিষেকের আবার খুব জ্বর এসেছে, কি করব? তিনি বললেন, শরীরটা মুছে দাও। আর দেখো, তোমার শ্বশুরের ওষুধের কৌটায় জ্বরের ওষুধ আছে, একটা খাইয়ে দিয়ে তোমার সাথে রাখো। রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যেও। আমি তার কথা অনুযায়ী তাই করলাম। ওকে আমার কক্ষে নিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম, আর আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম। এরপর আমরা পাশাপাশি বসে রইলাম আর ওর কপালে জলের পট্টি দিলাম। দেখতে দেখতে ওর চোখে একটু ঘুম দেখা যাচ্ছে। আমি ওর পাশে বসে রইলাম। কখন যে আমারও চোখ লেগে এলো জানি না। গভীর রাতে তার জ্বর আবার বেড়ে যায়, কিন্তু আমি টের পাইনি। সে জ্বরের ঘোরে আমার কাছে এসে আশ্রয় নিল। একটা কথা সত্যি, এতদিন আমি যাই করেছি বা বলেছি না কেন, আমি ওকে কখনো অন্য চোখে দেখিনি। সে আসার পর আমার দৈনন্দিন রুটিনই পাল্টে গিয়েছিল। তার প্রতি আমার যতটুকু দায়িত্ব এবং কর্তব্য ছিল, আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি। সে জ্বরের ঘোরে এমন করছিল যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল এটা যেন অভিষেক না, অন্য কোনো অসুস্থতা তাকে প্রভাবিত করেছে। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।